ভারতের ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিলে দেশের বাণিজ্যে কোনো প্রভাব পড়বে না জানালেন বাণিজ্য উপদেষ্টা। শেখ হাসিনা ও তার মেয়ে পুতুল সহ 18 জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি। এবং সারা দেশে এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু। আসসালামু আলাইকুম। বিজয় রাতের সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি নুসরাত আহমেদ। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। ভারতের ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিলে দেশের বাণিজ্যে কোনো প্রভাব পড়বে না বলে জানিয়েছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন। দুপুরে সচিবালয়ে এ কথা জানান তিনি। বলেন, ভারতের নেয়া এমন সিদ্ধান্তে রফতানিতে কোনো প্রভাব পড়বে না। প্রতিযোগিতামূলক বাজারে টিকে থাকতে বাণিজ্যিক সক্ষমতা বাড়াতে কাজ চলছে। রপ্তানি ও যোগাযোগের ক্ষেত্রে যাতে কোনো ঘাটতি না পড়ে সেটার সক্ষমতাও বাড়ানোর চেষ্টা করবে সরকার। এ সময় বাংলাদেশি পণ্যে যুক্তরাষ্ট্রের বাড়তি শুল্ক আরোপের সিদ্ধান্ত 3 মাস স্থগিত করা নিয়ে বাণিজ্য উপদেষ্টা জানান, যুক্তরাষ্ট্র বাড়তি শুল্ক ঘোষণায় স্থগিত করায় দুই দেশের মধ্যে শুল্ক সমস্যা সমাধান সহজতর হবে। এটা হঠাৎ করে আমাদের উপর আরোপিত হয়েছে। সো আমরা সাথে সাথেই আমাদের সকল অংশীজন, আমাদের গার্মেন্ট সেক্টরের ক্রেতা, আমাদের বিমান, সিভিল এভিয়েশন, বাণিজ্য মন্ত্রণালয় এবং সকলকে নিয়ে আমি গতকাল নিজে মিটিং করেছি। ইনশাল্লাহ এটাতে কোনো সমস্যা আমরা বোধ করছি না। আমরা আমাদের নিজস্ব সক্ষমতায়, আমাদের জন্য প্রতিযোগিতার সক্ষমতায় কোনো ঘাটতি না পড়ে এবং আমাদের রপ্তানির ক্ষেত্রে যোগাযোগের জন্য কোনো ঘাটতি না পড়ে, সেই ক্ষেত্রে আমরা সকল ব্যবস্থা নিচ্ছি। আমরা আশা করি ইনশাল্লাহ আমরা এটা উঠতে। আমাদের যে প্রতিবন্ধকতাগুলো আছে সেগুলো কিছু কাঠামোগত, কিছু খরচের দিক দিয়ে আমরা এই সকল জিনিসকে সমন্বয় করে আমাদের সক্ষমতা বৃদ্ধি করব এবং আমরা আশা করি ইনশাল্লাহ আমি এটাতে কোনো সমস্যা দেখছি না। আমি বাণিজ্যকে কিভাবে অন্তর্ভুক্তিমূলক এবং এটার যেহেতু প্রতিযোগীমূলক কিভাবে করতে পারি আমি সেটার মধ্যে নির্দিষ্ট থাকি এবং আমি সেখানেই নিজেকে নিয়োজিত রাখতে পারি। ঢাকার পূর্বাচলে রাজুকের প্লট বরাদ্দে দুর্নীতির অভিযোগে দুদকের করা এক মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার মেয়ে সাইমা ওয়াজেদ পুতুল সহ 18 জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত। দুদকের দেয়া অভিযোগপত্র আমলে নিয়ে ঢাকা মহানগরের জ্যেষ্ঠ বিশেষ জজ জাকির হোসেন গালিব আজ পরোয়ানা জারির এ আদেশ দেন। আদালতে দুদকের প্রসিকিউশন বিভাগের সহকারী পরিচালক আমিনুল ইসলাম বলেন, 18 আসামির বিরুদ্ধে চার্জশিট গ্রহণ করেছেন আদালত। তারা পলাতক থাকায় আদালত গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন। পরোয়ানা তামিল বিষয়ে প্রতিবেদন দাখিলের জন্য আগামী 4 মে দিন রাখা হয়েছে। ক্ষমতার প্রভাব খাটিয়ে পূর্বাচলে হাসিনা পরিবারের জন্য 60 কাঠার প্লট বরাদ্দে অনিয়ম দুর্নীতির প্রমাণ পাওয়ায় এ মামলা করা হয়। বাংলা প্রথম পত্র পরীক্ষা দিয়ে সারা দেশে একযোগে শুরু হলো চলতি বছরের এসএসসি এবং সমমানের পরীক্ষা। সকাল 10টায় শুরু হয়ে পরীক্ষা চলে দুপুর 1টা পর্যন্ত। পূর্ণাঙ্গ সিলেবাসে অনুষ্ঠিত হচ্ছে এসএসসি পরীক্ষা। এবার পরীক্ষায় 19,28,181 জন শিক্ষার্থী অংশ নিয়েছে। আগামী 13 মে শেষ হবে চলতি বছরের এসএসসি পরীক্ষা। এই বছর 9টি শিক্ষা বোর্ডে পরীক্ষা কেন্দ্রের সংখ্যা 2,291টি। 18,084টি স্কুলের শিক্ষার্থীরা এবার এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছে। আর মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে পরীক্ষা কেন্দ্রের সংখ্যা 725টি, প্রতিষ্ঠানের সংখ্যা 9,063টি। এদিকে প্রশ্ন ফাঁসের গুজব ছড়িয়ে এসএসসি পরীক্ষার্থীদের উপর বাড়তি চাপ তৈরি না করার আহ্বান জানিয়েছেন শিক্ষা উপদেষ্টা সিআর আবরার। আজ রাজধানীর মতিঝিল বালক উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার কেন্দ্র পরিদর্শন শেষে তিনি এ আহ্বান জানান। যেই সমস্ত সূত্র থেকে প্রশ্নপত্র ফাঁস অতীতে হয়েছে বলে জানা গেছে, আমরা চেষ্টা করেছি সেই সূত্রগুলো প্লাগ করা, যে সেখান থেকে যেন না হতে পারে। তো আশা করি আমরা সাকসেসফুল হব এবং আজকের আগে আমরা ওই ধরনের কোনো ঘটনা ঘটেনি এবং এক্ষেত্রে অবশ্যই একটা টপ প্রায়োরিটি এরিয়া হিসেবে আমরা এটাকে দেখেছি এবং কার্যকর একটা প্রয়োজনীয় ব্যবস্থা আমরা গ্রহণ করেছি।
ওবায়দুল কাদের ও আসাদুজ্জামান খান কামাল সহ জুলাই গণহত্যার ১০ আসামির বিরুদ্ধে ইন্টারপোলের রেড নোটিশ জারির আবেদন করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। বাকি আসামিরা হলেন হাসান মাহমুদ, আ.ক.ম মোজাম্মেল হক, জাহাঙ্গীর কবির নানক, মহিবুল হাসান চৌধুরী নওফেল, মোহাম্মদ আলী আরাফাত, নজরুল হামিদ বিপু, শেখ ফজলে নূর তাপস ও তারেক আহমেদ সিদ্দিকী। সকালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম কথা জানান। তিনি জানান, গণহারে সবার নয়, বরং জুলাই গণ অভ্যুত্থানে যারা গণহত্যার মাস্টারমাইন্ড এবং নির্দেশদাতা তাদের বিচার করা হবে। জুলাই গণহত্যার 4টি তদন্ত শেষ পর্যায়ে রয়েছে জানিয়ে শিগগিরই চূড়ান্ত রিপোর্ট দেওয়া সম্ভব হবে বলে জানায় প্রসিকিউশন টিম। এইখানে আমরা তার বিরুদ্ধে প্রসিডিং শুরু করব, অর্থাৎ তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হবে, তদন্ত শুরু হয়ে যাবে। সেই সময় যদি আমি দেখি এই লোক পালিয়ে গেছে বা পালিয়ে যাওয়ার চেষ্টা করছে, অথবা তার পালানোটাকে রোধ করা দরকার, অথবা পালিয়ে গেছে তাকে ফেরত আনা দরকার, তখন আমরা তার প্রপার্টিটা সিজ করার জন্য আদালতের কাছ থেকে আদেশ নিতে পারবো। এর উদ্দেশ্য হচ্ছে যে সে যেন পালিয়ে না যায়, অথবা পালিয়ে গেলেও যেন ফেরত আসতে বাধ্য হয়। এটা হচ্ছে যার বিরুদ্ধে এখানে তদন্ত শুরু হবে সেটা। এটা হলো প্রাথমিক স্টেজ। দ্বিতীয় স্টেজটা হচ্ছে বিচারে যখন তার বিরুদ্ধে অপরাধ প্রমাণিত হয়ে যাবে, তখন তার এই প্রপার্টিটা কনফিসকেট করা, যদি সে না থাকে অথবা থাকে, তার প্রপার্টিটা কনফিসকেট করা এবং করে সেটা ভিকটিম পরিবারকে দেওয়া অথবা রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্ত করা, এইসব আদেশ ট্রাইব্যুনাল দিতে পারবেন। বিএনপি ক্ষমতায় থাকুক বা না থাকুক, মানবতার সেবায় মানুষের কল্যাণে সক্রিয় ভূমিকা পালন করবে বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ। দুপুরে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে কথা বলেন তিনি। এ সময় সালাউদ্দিন আহমেদ বলেন, পেশায় একজন ইলেকট্রিক মিস্ত্রি হয়েও সম্প্রতি জুলহাস মোল্লা আলট্রা লাইট আরসি মডেলের একটি বিমান তৈরি করে দেশ বিদেশে আলোড়ন সৃষ্টি করেছেন। এ কাজে উৎসাহ ও অনুপ্রেরণা যোগাতে গত 5 মার্চ জুলহাস মোল্লাকে আর্থিক সহায়তা পাঠান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আজ আবারও জুলহাসের হাতে তারেক রহমানের পক্ষ থেকে আর্থিক অনুদান তুলে দেওয়া হয়। এ সময় দেশের মেধাবী শিক্ষার্থীদের জাতীয় সম্পদ উল্লেখ করে সালাউদ্দিন আহমদ সবাইকে তাদের পাশে দাঁড়ানোর আহ্বান জানান। বিএনপি রাষ্ট্রীয় ক্ষমতায় থাকুক বা না থাকুক, বিএনপি এবং তার সর্বোচ্চ নেতৃবৃন্দ এবং সকল পর্যায়ের নেতৃবৃন্দ মানবতার সেবায়, মানুষের কল্যাণে, দেশের কল্যাণে এবং মেধার বিকাশে বিশেষত সক্রিয় ভূমিকা পালন করবে, সেটা আমাদের সাধ্য এবং সামর্থ্যের মধ্যে। অর্থনীতিতে উল্লেখযোগ্য অবদান রাখায় এক্সিলেন্স ইন ইনভেস্টমেন্ট অ্যাওয়ার্ড 2025 অর্জন করেছে মোবাইল আর্থিক সেবাদাতা প্রতিষ্ঠান বিকাশ। বাংলাদেশ ইনভেস্টমেন্ট সামিট 2025-এ প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস বিকাশের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা কামাল কাদিরের হাতে এই সম্মাননা তুলে দেন। টেকসই প্রবৃদ্ধি, কর্মসংস্থান সৃষ্টি, উদ্ভাবন এবং আর্থিক অন্তর্ভুক্তিতে কাজের স্বীকৃতিস্বরূপ বাংলাদেশ ইনভেস্টমেন্ট ডেভেলপমেন্ট অথরিটি বিডা এই সম্মাননা প্রদান করে। এ সময় বিডা নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী, প্রধান উপদেষ্টার আন্তর্জাতিক বিষয়ক বিশেষ দূত লুৎফে সিদ্দিকী সহ অনেকে উপস্থিত ছিলেন। 2011 সাল থেকে বিভিন্ন ধরনের ডিজিটাল আর্থিক সেবা দিয়ে আসছে প্রতিষ্ঠানটি। এবার জেলা সংবাদ। শেখ হাসিনাকে গ্রেফতারের বিষয়ে ইন্টারপোলে চিঠি দেওয়া হয়েছে, তবে সে বিষয়ে এখনও নতুন কোনো তথ্য নেই, এমনটাই জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী। সকালে সিলেটের বিমানবন্দর থানা পরিদর্শন শেষে তিনি কথা জানান। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, কেউ আইন নিজের হাতে তুলে নিতে চাইলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। ভবিষ্যতে আর কোনো মব সহ্য করা হবে না। মবের বিরুদ্ধে সবাইকে অবস্থান নেওয়ার আহ্বান জানান তিনি। এ সময় লুট হওয়া সব অস্ত্র উদ্ধার না হওয়া পর্যন্ত হুমকি থাকবে বলেও মন্তব্য করেন স্বরাষ্ট্র উপদেষ্টা। আসামি ছিনতাই করে নিয়ে যাচ্ছে, এগুলি ক্ষেত্রে আপনারা বলবেন, এবং যারা ছিনতাই করে নিচ্ছে তাদের কিন্তু আমরা আইনের আওতায় নিয়ে আসছি। এগুলি ক্ষেত্রে আপনারা সত্যি ঘটনা যেটা সাথে সাথে জানাবেন, আমরা ব্যবস্থা নেব।
বাংলাদেশে ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিলের পর এই প্রথম 4 ট্রাক পণ্য ফেরত পাঠালো পেট্রাপোল বন্দর কর্তৃপক্ষ। বুধবার সন্ধ্যায় ভারতের পেট্রাপোল বন্দরের গেট থেকে এসব ট্রাক ফেরত পাঠানো হয় বলে জানান বেনাপোল স্থলবন্দরের উপপরিচালক মামুন কবির তরফদার। বলেন, ট্রানজিট সুবিধা বাতিল করায় পেট্রাপোল কাস্টমস থার্ড কান্ট্রির কোনো পণ্যে কার্পাস ইস্যু করেনি। ফলে তৃতীয় কোনো দেশে রপ্তানির জন্য আনা 4 ট্রাক পণ্য রিসিভ করেনি তারা। এর আগে 2020 সালের 29 জুন ট্রান্সশিপমেন্টের মাধ্যমে ভারতের ভূখণ্ড ব্যবহার করে বাংলাদেশের পণ্য তৃতীয় কোনো দেশে যাওয়ার জন্য চুক্তি করেছিল ভারত। তবে গত 8 এপ্রিল সে চুক্তি বাতিল করে দেশটি। যারা ব্যবসা বাণিজ্য করছেন এবং দেশে কর্মসংস্থানের ব্যবস্থা করছেন তারা রিয়েল হিরো বলে মন্তব্য করেছেন জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান মোহাম্মদ আব্দুর রহমান খান। দুপুরে চট্টগ্রাম নগরীর আগ্রাবাদ ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের সম্মেলন কক্ষে প্রাক বাজেট আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। এনবিআর চেয়ারম্যান আরও বলেন, কর প্রদান অনেক সহজ, কর দিতে এখন আর কোনো ব্যাংকে যেতে হয় না। এ সময় দেশের উন্নয়নের জন্য রাজস্ব আহরণের চাপ বাড়ছে বলেও জানান তিনি। চট্টগ্রাম চেম্বারের প্রশাসক মোহাম্মদ আনোয়ার পাশার সভাপতিত্বে অনুষ্ঠানে মেট্রোপলিটন চেম্বার সভাপতি খলিলুর রহমান, চট্টগ্রাম চেম্বারের সাবেক সভাপতি সরওয়ার জামাল নিজাম, চেম্বারের সাবেক সিনিয়র সহসভাপতি এরশাদুল্লাহ, বিজিএমই এর সাবেক প্রথম সহসভাপতি নাসির উদ্দিন চৌধুরী সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। এখানে কোনো ফিজিক্যাল টাস্ক থাকবে না। আপনার অফিসের কোনো লোক, আপনার কোনো যেটাকে আপনারা বলেন কমার্শিয়ালের লোক, তাদের কোথাও যেতে হবে না। আপনারা ডেস্কে বসে সকল কাজ সম্পন্ন করবেন। এটাই মাননীয় প্রধান উপদেষ্টার গোড়ার কথা, যে ইনকাম ট্যাক্স অফিসে অথবা ভ্যাটের অফিসে অথবা কাস্টমসের অফিসে কোনো ব্যবসায়ী যাবে না, কোনো ব্যবসায়ীর লোক যাবে না, সেই ব্যবস্থা করো। যদি প্রয়োজন হয়, তাদের কোনো হেল্প লাগে, তাহলে আমরা ভলান্টিয়ার বাহিনী দিয়ে প্রয়োজনে এটা করব। পশ্চিম সুন্দরবনে দুর্ধর্ষ ডাকাত করিম শরীফ বাহিনীর হাতে অপহৃত 6 নারীসহ 33 জেলেকে উদ্ধার করেছে কোস্টগার্ড। দুপুরে এক সংবাদ সম্মেলনে কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়ামুল হক এ তথ্য নিশ্চিত করেন। জানান, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সুন্দরবনের করকরি নদীর মাল্লাখালী এলাকায় অভিযান চালিয়ে তাদের উদ্ধার করা হয়। এ সময় কোস্টগার্ডের উপস্থিতি টের পেয়ে ডাকাত দল ফাঁকা গুলি ছুড়ে সুন্দরবনে পালিয়ে যায়। পরে উদ্ধারকৃত জেলেদের প্রাথমিক চিকিৎসা শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়। এর আগে গতকাল ডাকাত করিম শরীফ বাহিনী নারীসহ 33 জেলেকে জিম্মি করে প্রতিজনের কাছ থেকে 10,000 টাকা মুক্তিপণ দাবি করে। যাচ্ছি খেলা সংবাদে। দীর্ঘ 128 বছর পর আবারও অলিম্পিক গেমসে ফিরছে ক্রিকেট। 2028 সালের লস অ্যাঞ্জেলেস অলিম্পিকে থাকছে ব্যাটে বলের লড়াই। এই ইভেন্টে কয়টি দেশ অংশ নেবে তাও নিশ্চিত করেছে আন্তর্জাতিক অলিম্পিক কমিটি। জানিয়েছে 2028 অলিম্পিকে 6টি দল খেলবে টি20 ফরম্যাটে। এছাড়া পুরুষ এবং নারী 2 বিভাগের ক্ষেত্রে প্রতিটি দলে থাকতে পারে সর্বোচ্চ 15 জন সদস্য। তবে আয়োজক হিসেবে সরাসরি যোগ্যতা অর্জন করতে পারবে আমেরিকা। এদিকে টি20তে নবম স্থানে রয়েছে বাংলাদেশ। ফলে অলিম্পিকে খেলতে হলে টি20 র্যাঙ্কিংয়ে উন্নতি করতে হবে লাল সবুজের জার্সিধারীদের। ক্লাব বিশ্বকাপের 11টি শহরে মাঠ তৈরির জন্য $1 মিলিয়ন অনুদান দেওয়ার ঘোষণা দিয়েছে ফিফা। ক্লাব বিশ্বকাপকে স্মরণীয় করে রাখতে ও নতুন প্রজন্মের কাছে ফুটবলকে আকর্ষণীয় করে তুলতে এই অর্থ বরাদ্দের ঘোষণা দেওয়া হয়েছে বলে জানিয়েছেন ফিফা প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফ্যান্তিনো। এছাড়া পূর্ব পরিকল্পনার অংশ হিসেবেই এই অর্থ দেওয়া হচ্ছে বলেও জানান তিনি। আগামী 14 জুন পর্দা উঠছে নতুন ফরম্যাটের ফিফা ক্লাব বিশ্বকাপের। এবারই প্রথমবারের মতো 6 মহাদেশের 32টি দল নিয়ে আয়োজনের চ্যালেঞ্জ নিয়েছেন ফিফা প্রেসিডেন্ট। এদিকে এবারের এই আসর থেকে $200 কোটি আয়ের আশা করছে ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থাটি। বিজয় রাতের সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো দেখে নিচ্ছি আরও একবার। ভারতের ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিলে দেশের বাণিজ্যে কোনো প্রভাব পড়বে না, জানালেন বাণিজ্য উপদেষ্টা। শেখ হাসিনা ও তার মেয়ে পুতুল সহ 18 জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি। এবং সারা দেশে এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু।
বিজয় রাতের সংবাদ শেষে আজকের মতো আমি নুসরাত আহমেদ আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আগামীকাল একই সময়ে নতুন সব খবর দেখতে চোখ রাখুন বিজয় টিভিতে। এছাড়াও আজকের বিজয় রাতের সংবাদের ভিডিও দেখতে পারেন আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজে। আমাদের ইউটিউব হলো youtube.com/bijytvofficial এবং আমাদের ফেসবুক পেজ হলো facebook.com/bijytvlimited। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।